হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। পরীক্ষা কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে আর তোমাদের সিলেবাস আশা করি কমপ্লিট এবং তোমাদের এখন জাস্ট যেগুলো পড়েছো সেগুলোতে চোখ বোলানো উচিত। ওই বেশি পড়তে গিয়ে কিন্তু মানে এটা পড়েছে এই কোয়েশ্চেন ওই কোয়েশ্চেন করতে গিয়ে যেগুলো পড়েছো সেগুলোও কিন্তু ভুলে যাবে। তো তোমরা যেগুলো পড়েছো সেখান থেকে আমি জাস্ট কতগুলোকে পাশাপাশি কোয়েশ্চেনকে রাখার চেষ্টা করেছি, যেগুলো তোমাদের মানে মনে পড়ে যাবে যে এগুলো আমি পড়েছি, জাস্ট একবার চোখ বুলিয়ে নেওয়া। এগুলো কিন্তু তোমরা অলরেডি পড়েছো। তো এটা কিন্তু আমি কোনো এমসিকিউ আকারে বা ওই মক টেস্টের আকারে রাখিনি, জাস্ট ওয়ান লাইনার। ঠিক আছে, তো দেখি কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে যে কন্ট্রাস্টিং পেয়ার ইন 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার। যে লুসি পোয়েম আছে 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তো সেখানে কতগুলো আমরা কন্ট্রাস্টিং পেয়ার পাই। প্রথমত আমরা এই টোটাল পোয়েমের মধ্যে কিন্তু আমরা 6টা কন্ট্রাস্টিং পেয়ার পাই। অপোজিট পেয়ার কিন্তু আমরা পাই কতগুলো, টোটাল কবিতায় ছখানা। আর যদি বলো সেকেন্ড প্যারাগ্রাফ তাহলে কিন্তু বা সেকেন্ড স্ট্যান্জা তাহলে কিন্তু 5টা। তার মানে ওয়ার্ড কতগুলো, আমরা সেকেন্ড স্ট্যান্জাতে কতগুলো কন্ট্রাস্টিং ওয়ার্ড পাই, 10টা। আর পুরো কবিতায় কিন্তু 12টা ওয়ার্ড পাই। আর পেয়ার বললে 6টা আর 5টা। ঠিক আছে, এবার এইগুলো কি কি ছিল, এইগুলো ছিল তাহলে এটা কোন স্ট্যান্জাতে আমরা পাই এই কন্ট্রাস্টিং পেয়ারগুলো। এটা কিন্তু ছিল স্ট্যান্জা 2তে, সেকেন্ড স্ট্যান্জাতে কিন্তু এগুলো ছিল 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ারের। তো প্রথমত কি পুরো কবিতায় কি কি আছে, সান অ্যান্ড শাওয়ার, আর কি ছিল, তারপর ছিল আর্থ অ্যান্ড হেভেন, তারপর কি ছিল ল অ্যান্ড ইম্পালস, রক অ্যান্ড প্লেইন, আর কি ছিল, আরেকটা কি ছিল গ্ল্যাড অ্যান্ড বোয়ার, আরেকটা বাকি থাকলো না, গ্ল্যাড অ্যান্ড বোয়ার, আরেকটা ছিল কিন্ডল অর রেস্ট্রেইন। ঠিক আছে, কিন্ডেল অর রেস্ট্রেইন, এই হলো 5টি আমাদের পেয়ার সেকেন্ড প্যারাগ্রাফের। ঠিক আছে, এবার যাচ্ছি ফার্স্ট পোয়েম অফ লুসি সিরিজ, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। তো তোমরা অনেকে কোনটা আগে পড়ে সেটা নিয়ে কনফিউজড হয়ে যাও। তো প্রথম কিন্তু স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এটা লিরিক্যাল ব্যালাডসের যে সেকেন্ড এডিশন হয়, লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশন যেটা 1800-এ হয়, সেই সেকেন্ড লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনের ভলিউম 2তে কিন্তু এই পোয়েমগুলো ছিল। তো সেখানে পরপর কিভাবে ছিল, প্রথমে ছিল স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, তারপর ছিল দাঁড়াও 1 মিনিট, আমি নামগুলোই ভুলে গেলাম কি কি নাম ছিল লুসি পোয়েমের। তারপরে ছিল শি ডুয়েল্ট অ্যামং আনট্রোডেন ওয়েস ছিল। তারপর কিন্তু তারপর ছিল তারপর ছিল 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার, 3 ইয়ার্স, এবং লাস্ট ছিল আই ট্রাভেলড অ্যামং আননোন ম্যান। তাহলে কি কি ছিল, প্রথমে ছিল স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, তারপর ছিল শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, তারপর এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এবং তারপর 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার, এবং সবার লাস্ট আই ট্রাভেলড অ্যামং আননোন ম্যান। ঠিক আছে, এইভাবে কিন্তু ছিল। তো এটা কিন্তু একদম লিরিক্যাল ব্যালাডসের ভলিউম 2 থেকেই তোলা হয়েছে। তো কোনো বইতে ওলটপালট করে দেওয়া আছে, সেটাতে কিন্তু মানে ওই বাজার চলতি যে বইগুলো বেরিয়েছে সেগুলোতে কিন্তু ওলটপালট করে দেওয়া আছে। তোমরা একবার পারলে গুগল সার্চ করে দেখে নেবে যে লিরিক্যাল ব্যালাডসের ভলিউম 2তে কীভাবে সাজানো ছিল পোয়েমগুলো। ঠিক আছে, তো লাস্ট পোয়েম কী ছিল তাহলে,
আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। এটা তো মনে থাকেই, কারণ এটা সবার শেষে সেই অনেক পরে গিয়ে পাবলিশড হয়। এটা লিরিক্যাল ব্যালাডসেও পাবলিশড হয় না, কিন্তু এটা কিসে পাবলিশড হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আর এই বাকিগুলো কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে হবে। এবার কি আছে, লুসি ইজ নট মেনশন ডিরেক্টলি ইন, মানে লুসি বলতে লুসির নামটা লুসি কোন পোয়েমের মধ্যে কিন্তু ডিরেক্ট ব্যবহার করা হয়নি। শি বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে লুসির নাম বলা হয়নি। প্রত্যেকটা কবিতায় কিন্তু লুসির নাম বলা আছে, কিন্তু এখানে লুসির নাম বলা হয়নি। সেটা কোন কবিতা? এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এই পোয়েমে কিন্তু নাম ডিরেক্টলি উল্লেখ করা হয়নি। আর এটাও মনে রাখবে, এটা একটা খুব ছোট্ট একটা পোয়েম। তো এটার কিন্তু আসতে পারে যে কতগুলো স্ট্যান্জা আছে, যেহেতু খুব মানে মাত্র 2টো স্ট্যান্জা, মানে এটা ভাবাই যায় না যে কবিতাটাতে 2টো স্ট্যান্জা ছিল। মানে 8 লাইনের কবিতা ছিল একটা। তো খুবই ছোট কবিতা, স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। তো এখানে কিন্তু মাত্র 2টো স্ট্যান্জা ছিল, 4 লাইন করেছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার যাচ্ছি নাম্বার 6-এ। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এটা কি? এটা কিন্তু একটা সনেট। এটা মনে রাখবে, এটা কিন্তু সনেট, এবং এটা কিন্তু পেট্রাকান্ট সনেট। এখানে কি আমরা দেখতে পাই? এর ডিভিশনটা কি? প্রথমে একটা 8 লাইনের স্ট্যান্জা, তারপর 6 লাইনের স্ট্যান্জা। 8 লাইনের স্ট্যান্জাকে কি বলে? অক্টেভ। আর এটাকে কি বলে? সেস্টেট। অনেক সময় কোয়েশ্চেন আসে যে আমরা দুজন গডের কথা উল্লেখ পাই, একজন হচ্ছে ট্রিটন আর একজন হচ্ছে প্রোটিয়াস। এটা আমরা কোন পার্টে পাই? এটা কিন্তু আমরা এই 6 লাইনের পার্ট, যেটাকে সেস্টেট বলে, সেই পার্টে কিন্তু আমরা এই ট্রিটন এবং প্রোটিয়াসের উল্লেখ পাই। ঠিক আছে, তাহলে এটা সনেট 14 লাইন। সনেট মানে কি? 14 লাইনের কবিতা হয়, তো তাহলে 8-6 ডিভিশনে কিন্তু ভাগ করা হয়েছে। এটাকে বলে অক্টেভ, এটাকে বলে সেস্টেট। আর প্রোটিয়াস আর ট্রিটনের কথা কিন্তু সেস্টেট পার্টে আছে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 7-এ। সানকেন শান, এটা আমরা স্কাইলারকে পাই, আর এটা নিয়ে কিন্তু কনফিউশন। সানকেন শান, এটার যদি তুমি অর্থ বের করো, সানকেন শান হিসাবে কিন্তু সেটা হয় কি? সেটিং সান। সানকেন মানে যেটা ডুবছে, ডুবন্ত সূর্য, তাহলে সেটা কিন্তু সেটিং সান হয়। কিন্তু কবিতায় আবার দেওয়া হয়েছে কি, যে মানে স্কাইলার্কের যে ফ্লাইট, সেটা কিন্তু শুরু হয় সকালবেলাতে কিন্তু সেটা শুরু হয়। তাহলে সেই হিসাবে কিন্তু এটা রাইজিং সানও কিন্তু হয়। তো এই ক্ষেত্রে কোনটা এবার কমিশন কোনটাকে রাইট করবে, সেটাই কিন্তু মানে ভাবার বিষয়। আশা করব এই ধরনের 2টো অপশানই কমিশন, যদি কোয়েশ্চেনটা দেয় 2টো অপশানই কমিশন দেবে না। তো এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে দেওয়া আছে। রাইজিংও দেওয়া আছে কোথাও, কোথাও কিন্তু সেটিং সানও দেওয়া আছে। তো তোমাদের আমি একটা কথা সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে যে তোমরা না, যেগুলো কনফিউশন থাকবে সেগুলোকে তো এড়িয়ে চলবেই, আর মানে চেষ্টা করবে গ্রামারগুলোতে নাম্বার ওঠানোর। কারণ এটা একটা লিটারেচারের কোয়েশ্চেন। কবি কী ভেবে লিখেছে সেটা কিন্তু বলা বড়ই মুশকিল। তো এরকম তারা যদি বলে যে হ্যাঁ এটা সেটিং সান, কমিশন যদি বলে দেয় হ্যাঁ সেটিং সান, এটা হচ্ছে রাইট আনসার। যারা রাইজিং লিখছো তাদের মনে হতে পারে কেন রাইজিং হচ্ছে না। এবার তোমরা কিন্তু কিছু বলতে পারবে না যে সেটিং সানটাকে কেন রাইট দিল, কারণ এবার কবি কী হিসেবে বলেছে তাদের যুক্তিটা কমিশন হয়তো তাদের একটা যুক্তি দিয়ে দেবে। তো এই লিটারেচারের কোয়েশ্চেনগুলো মানে আশা করব কমিশন এরকম কনফিউজিং কোয়েশ্চেনগুলোকে এড়িয়েই করবে। তবে যদি দিয়ে দেয় তাহলে এগুলোকে তোমরা এড়িয়ে চলার চেষ্টা করবে। ঠিক আছে, আর গ্রামারটা কিন্তু অঙ্কের মতো একটা নাম্বার পাওয়ার স্কোপ আছে, কিন্তু লিটারেচারে কিন্তু যেটাতে সন্দেহ থাকবে, শুধু একটু মাত্র ডাউট থাকলেও কিন্তু সেটাতে আনসার করবে না, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। এবার কি সিলভার স্ফিয়ার। তো সিলভার স্ফিয়ার এটা নিয়েও কিন্তু মানে একটা কনফিউশন আছে। এটাও স্কাইলার্কের সিলভার স্পিয়ারের কথা আমরা পাই। তো সিলভার স্পিয়ার অনেক জায়গায় বলা আছে এটা ভেনাসকে বলেছে, অনেক জায়গায় বলা আছে মুনকে বলেছে। তো এক এক বইতে কিন্তু এক এক রকমভাবে এর ব্যাখ্যা দেওয়া আছে ভেনাস আর মুন নিয়ে। তো এই দুটোই কিন্তু রাইট অ্যান্সার হতে পারে, মানে অপশন অনুযায়ী সেটা তোমরা চুজ করবে। এবার যাচ্ছি নাম্বার 9-এ। ওড টু নাইটিঙ্গেলে আমরা, মানে যদি কোয়েশ্চেন আসে ওড টু নাইটিঙ্গেলে আমরা কোন সিজনের উল্লেখ পাই, তাহলে কিন্তু সেটা হবে সামার সিজন। অনেকেই বলছে এটা নাকি স্প্রিং, এটা কিন্তু স্প্রিং কখনোই হবে না, এটা কিন্তু সামার সিজন।
কারণ আমরা কিন্তু কবিতায় দুটো এরকম লাইন পাই যেখানে সামারের কথা বলা আছে। সিঙ্গেস্ট অফ সামার ইন ফুল থ্রটেড ইজ, মানে নাইটিঙ্গেল কিন্তু সামারের গান করছিল, তাহলে এটা সামার সিজন। আরেকটা লাইন আমরা পাই, দ্য মারমারাস দ্য হন্ট অফ ফ্লাইস অন সামার ইভস। এখানে ইভস বলতে কিন্তু ইভ বা পূর্বে বোঝাচ্ছে না, এখানে ইভস বলতে কিন্তু ইভিনিং বোঝাচ্ছে। সামার ইভিনিংয়ে ওই ফ্লাইসদের বাজিং শোনা যাচ্ছে। তো এটা কিন্তু তাহলে সামার, এটা কিন্তু কখনোই কি হবে না, এটা কিন্তু কখনোই আমাদের মানে স্প্রিং হবে না, এটা কিন্তু সামার সিজন হবে। আর যদি কোনো মান্থের কথা বলে আমরা কিন্তু মে মান্থের উল্লেখ পাই এই ওড টু নাইটিঙ্গেলে। সেখানে বলা ছিল যে এল্ডেস্ট চাইল্ড মাস্ক রোজ, কামিং মাস্ক রোজ, যেটা হচ্ছে কী ছিল লাইনটা আমি এখন ঠিক মনে করতে পারছি না, তোমাদের মনে পড়লে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সেখানে মিড মেস এল্ডেস্ট চাইল্ড এরকম কথা ছিল। হ্যাঁ, মিড মেস এল্ডেস্ট চাইল্ড কিন্তু মাস্ক রোজ, এরকম একটা কথা কিন্তু আমরা পাই। এবার দেখো কি আছে, ডার্কলিং আই লিসেন। তো এখানে কি আছে, ডার্কলিং আই লিসেন, এটাও কিন্তু ওড টু নাইটিঙ্গেলে আমরা পাই, ডার্কলিং আই লিসেন। তো এটা কিন্তু কি, এক্ষেত্রে কিন্তু ডার্কলিংটা কিন্তু অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয়। তো এক্ষেত্রে কি ডার্কলিংটা কি ব্যবহার করা হয়েছে নাইটিঙ্গেলে, এটা কিন্তু অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ডার্কলিং মানে ইন দ্য ডার্ক আই লিসেন এরকম অর্থে, তো এটা কিন্তু অ্যাডভার্ব। আর ডার্কলিং থ্রাশ, সেক্ষেত্রে ডার্কলিংটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, মানে থ্রাশ নাউনটাকে কিন্তু এখানে মডিফাই করছে, তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। এবার যাচ্ছি নাম্বার 12-এ। আমি কিন্তু প্রত্যেকটা যে কোয়েশ্চেন এখানে দিয়েছি পোয়েট্রি থেকে, ঠিক আছে। টিস নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট। এবার এখানে একটা লাইন আছে, মানে নাইটিঙ্গেলে বলেছিল যে আমি কিন্তু এই ওয়াইন নিয়ে বা ওপিয়াম খেয়ে বা হেমলক খেয়ে এইসব খেয়ে কিন্তু আমার এই মানে আমার মধ্যে এই নামনেসটা আসেনি, আমার নামনেসটা এসেছে কিন্তু নাইটিঙ্গেল তোমার গান শুনে, এরকম আমরা ফার্স্ট স্ট্যান্জাতে পাই। তো এখানে হ্যাপি লট মানে কি, লট মানে কিন্তু এখানে প্রচুর সেই অর্থে ব্যবহার হয়নি। হ্যাপি লট মানে লট বলতে মিউজিক্যাল নোট, মানে তোমার ওই হ্যাপি সং শুনে কিন্তু মানে আমি কিন্তু এনভি হইনি, মানে আমি কিন্তু জেলাস ফিল করছি সেটা না কিন্তু। তো এখানে লট বলতে কিন্তু মিউজিক্যাল নোট। এবার যাচ্ছি নাম্বার 30-তে, অ্যাক্টিভিটি অফ অটাম। এবার অটাম কতগুলো অ্যাক্টিভিটি করেছে, আমি যেটা আশা করি যে কমিশন কখনোই এরকম মানে ফালতু কোয়েশ্চেন কখনো করবে না যে কতগুলো মানে অ্যাক্টিভিটি হয়েছে, মানে সে নাম্বার। কারণ এখানে দেখো এক এক জায়গায় এক এক রকম লেখা যায়, মানে দেখা যায় এক এক বইয়ে। তো এখানে দেখো কনস্পায়ারিং কথাটা অনেক জায়গায় নেই, আবার অনেক জায়গায় দেওয়া আছে। তো অটাম তো কনস্পায়ারও করেছিল না, সূর্যের সাথে সানের সাথে তো কনস্পায়ার করেছিল, তাহলে এটাও তো একটা অ্যাক্টিভিটি, এটাও তো পড়ে। তাহলে কাউন্ট করতে গেলে কোথাও মানে একটা কম পড়ে যাচ্ছে, কোথাও বা একটা বেশি দিয়ে দিচ্ছে। তো আমি আশা করব কমিশন এরকম কোয়েশ্চেন করবে না যে কতগুলো অ্যাক্টিভিটি ছিল নাম্বার হিসেবে অপশান দেবে। দিতে পারে যে এগুলোর মধ্যে কোন অ্যাক্টিভিটিটা ছিল না, সেটা ঠিক আছে। যেমন অ্যাক্টিভিটি অফ অটাম কী কী ছিল, লোড করে, ব্লেস করে, লোডিং অ্যান্ড ব্লেসিং। অনেক জায়গায় ব্লেসিংটা দেওয়া থাকে না, কিন্তু ব্লেসিং তো অবশ্যই একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে অটামের। লোডিং অ্যান্ড ব্লেসিং, ফিলিং, সোয়েলিং, প্লামিং, বার্ডিং, কনস্পায়ারিং, এগুলো সবই কিন্তু ছিল অটামের অ্যাক্টিভিটি, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই ছিল অটামের অ্যাক্টিভিটি। তাহলে সব ধরতে গেলে 1 2 3 4 5 6 7 হচ্ছে, কিন্তু অনেক জায়গায় 5 দেওয়া আছে, অনেক জায়গায় 7 দেওয়া আছে, অনেক জায়গায় 6 অ্যাক্টিভিটি দেওয়া আছে। তো আশা করব কমিশন এই ধরনের কোয়েশ্চেন করবে না যে কতগুলো অ্যাক্টিভিটির উল্লেখ ছিল, সে নাম অ্যাক্টিভিটির উল্লেখ করে দিতে পারে। এবার যাচ্ছি নাম্বার 14-এ, ল্যাটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস। তো ফ্লাওয়ার্স, তো ল্যাটার ফ্লাওয়ার্স বলতে কী বোঝানো হয়েছে, এটাও কিন্তু এক এক জায়গায় এক এক রকম দেখা যায়। ল্যাটার ফ্লাওয়ার্স বলতে অনেক জায়গায় বলা হয়েছে যে ফুলগুলো সামারে দেরিতে ফোটে, আবার কোথাও দেওয়া আছে অটামে। তো ল্যাটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস, এখানে আমার মনে হচ্ছে অটামই হবে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 15-এ কী আছে, ইউলিসের যে কবিতাটা লেখা হয়েছিল সেটাতে কিন্তু মানে ইনফ্লুয়েন্সড হয়েছিল হোমারের ইলিয়াড ও ওডিসি থেকে, সে তো ঠিক আছে, কিন্তু
মানে টেনিসন ইনফ্লুয়েন্সড হয়েছিল হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি, কিন্তু এই এপিসোড যে ইউলিসিসের যে কবিতাটা আছে আমাদের, সেটা কিন্তু দান্তের যে ইনফার্নোর ক্যান্টো 26 ছিল, সেই ক্যান্টোর একটা মানে এপিসোডের উপর ডিপেন্ড করে কিন্তু এই ইউলিসিসটা লেখা হয়েছিল। কারণ যে এপিসোডটা এখানে দেওয়া আছে, আমরা যে কবিতা পড়লাম ইউলিসিস, সেটা কিন্তু ওডিসির কোনো জায়গায় পাওয়া যায়নি। তো এখানে ইনফ্লুয়েন্সড তো অবশ্যই হয়েছিল হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি থেকে, কিন্তু ওই মানে ওই যেটা দান্তের ইনফার্নোতে যে ক্যান্টো 26-এ যে এপিসোডটা ছিল, সেটাই কিন্তু ইউলিসিস কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। মানে সেখানে যে হিরো ছিল, সেখানে যুদ্ধ করে ফিরে এসেছে, কিন্তু তার যে অ্যাডভেঞ্চারাস যে একটা তার মধ্যে যে একটা লঙ্গিং ছিল অ্যাডভেঞ্চার করার, সেটাকে সেই ইনফার্নো, দান্তের ইনফার্নোতে ক্রিটিসাইজ করা হয়েছে, যে এটা ভালো না বলা হয়েছে, যেটা আমরা এখানে উল্টোটা পাই, যদিও ইউলিসিসে যেটার প্রশংসা করা হয়েছে ইউলিসিসের মধ্যে। কিন্তু সেই এপিসোডটাই মানে যুদ্ধ থেকে ফিরে এসেছে ইউলিসিস, হিরো ফিরে এসেছে, এবং তারপর তার মধ্যে আবার অ্যাডভেঞ্চার করার একটা আশা জাগছে, সেটা কিন্তু সেই দান্তর ইনফার্নো ক্যান্টো 26 থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার হাইটস। তো হাইটসটা কি? হাইটসটা হচ্ছে একটা কনস্টেলেশন, 7টা তারার একটা কনস্টেলেশন। ঠিক আছে, তো হাইটস হচ্ছে, এটা আমরা জানি 7টা তারার একটা কনস্টেলেশন। আর এটার শেপ কিন্তু কি ওয়াই শেপের, শেপটা হচ্ছে ওয়াই শেপের। এটা কি করে? এটা কিন্তু আমাদের মানে এটা কিন্তু এই হাইটস মানে যখন দেখা যায় আকাশে, তখন কিন্তু কি হয়, মানে সেটার থেকে বোঝা যায় যে বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এটা হচ্ছে কনফিউশন এখানে, যে এটা কোন সিজনে এই হায়ার্সটাকে উঠতে দেখা যায়। তো কোথাও কোথাও দেওয়া আছে যে এটা স্প্রিং সিজনে ওঠে, এটা স্প্রিং সিজনে ওঠে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে রেইনি সিজনে, সেটা হচ্ছে রেইনি সিজনে এটাকে দেখা যায়, যেহেতু বৃষ্টিকে মানে এটা একটা ব্রিঙ্গার্স অফ রেইন, যেহেতু সেই হিসাবে রেইনি সিজনটাকেই ধরা যায়। কিন্তু এটা কিন্তু এর আগে যে এসএসসি এসএলএসটি লাস্ট পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু আনসার কমিশন দিয়েছিল স্প্রিংটাকে রাইট। ঠিক আছে, যে হাইটসটা স্প্রিং সিজনেই কিন্তু হাইটসটাকে দেখতে পাওয়া যায়। তো এটা জানি না কমিশন আবার এই মাদ্রাসা কমিশন কি করবে, তো এটা তোমরাও একবার চেক করে নিও। এবার 17-এ কি আছে? ট্রড উইথ লাইটার ট্রেড। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ওয়াইল্ড সোয়ানস দ্যাট কুল থেকে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে মানে ট্রড উইথ লাইটার ট্রেড, তো এটা কোন মোমেন্টের কথা বলা হয়েছে? মানে যে ফার্স্ট ভিজিটে গেছিল তখনকার কথা বলা হয়েছে কবির, নাকি প্রেজেন্ট মোমেন্ট মানে পরের বার যে ভিজিটে যায়, পরের বার যে কুল পার্কে যায় তখনকার কথা বলা হয়েছে? তো এটাও কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে ব্যাখ্যা করা আছে। বললাম না, লিটারেচারের কোয়েশ্চেনগুলো মানে এই পোয়েম বা টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো মানে ব্যাখ্যাটা এক এক জায়গায় এক এক রকম থাকে, তুমি যখন যেটা শুনবে সেটাকেই মনে হবে কারেক্ট। ট্রড উইথ লাইটার ট্রেড, প্রথমত এটা দেখে মনে হচ্ছে যে পরের বার যে ভিজিট করে সেটার কথা বলা হয়েছে, মানে প্রেজেন্ট মোমেন্ট, মানে প্রেজেন্ট মোমেন্ট বলতে পরের বার মানে কবি যে মানে সেকেন্ড ভিজিট, যে সেই সেকেন্ড ভিজিটের কথা বলা হয়েছে, মানে তখন সে বয়স্ক হয়ে যায়, তাই তার হাঁটাটা কী ছিল, মানে সে খুব আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছিল। এটা কি কারণ সে সেকেন্ড ভিজিটের সময় তার বয়সটা বেড়ে গেছে, মানে 51 তখন, এই জন্য বলেছে ট্রড উইথ লাইটার ট্রেড। কিন্তু আবার কিছু কিছু জায়গায় দেওয়া আছে যে এটা কিন্তু সেকেন্ড ভিজিটের কথা বলেনি, এটা কিন্তু ফার্স্ট ভিজিটের কথা বলেছে। কারণ ফার্স্ট ভিজিটে এখানে ট্রড উইথ লাইটার ট্রেড বলতে বোঝানো হয়েছে সে আস্তে আস্তে হাঁটছে, মানে তার হাড়টা তখন হালকা ছিল, এত বোঝা ছিল না, বয়সের বোঝা এত কিছুর বোঝা ছিল না, সে তখন ইয়ুথ ছিল, তাই তার হার্টটা হালকা ছিল, মানে কোনো চাপ ছিল না তার মধ্যে, তাই সে বলেছে ট্রড উইথ লাইটার ট্রেড। এবার তোমরাই ডিসাইড করো কোনটাকে মানে কোনটা কারেক্ট হওয়া উচিত, ফার্স্ট ভিজিট না সেকেন্ড ভিজিটের কথা বলেছে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 18-এ। কী আছে? অ্যাচিলিস। আমরা অ্যাচিলিসের নাম কোথায় পাই? আমরা কিন্তু অ্যাচিলিসের নাম পাই ইউলিসিসে। তো সেখানে অ্যাচিলেসটা কে? অ্যাচিলেসটা কিন্তু হচ্ছে হিরো অফ হোমার্স এপিক ইলিয়াড, মনে রাখবে এটা কিন্তু ইলিয়াড, ওডিসি না। ইলিয়াডের হিরো ছিল অ্যাচিলেস। তো অ্যাচিলেস
ডার্কলিং থ্রাশে কবিতায় আমরা কার কার সাথে কার তুলনা পাই। তো এখানে স্পেকটারকে মানে ভূত কাকে বলা হয়েছে, ঠিক আছে, স্পেকটার কাকে বা গোস্ট কাকে বলা হয়েছে, তো সেটা কিন্তু উইন্টারকে বলা হয়নি, এটা মনে রাখবে, এটা কিন্তু ফ্রস্টকে বলা হয়েছিল স্পেকটার, ফ্রস্ট ওয়াজ স্পেকটার গ্রে এরকম বলা ছিল। তাহলে ফ্রস্টকে কিন্তু বলা হয়েছে স্পেকটার, আর উইন্টারকে কিন্তু তুলনা করা হয়েছে ওয়াইনের সাথে। উইন্টার ড্রেক্স কথা ছিল, মানে তলানি, মানে ওয়াইন খাওয়ার পর গ্লাসে একদম নিচে যেটা পড়ে আছে ড্রেক্স, তলানি। তো উইন্টারকে কিন্তু ওয়াইনের সাথে তুলনা করা হয়েছে, ফ্রস্টকে কিন্তু স্পেকটারের সাথে তুলনা করা হয়েছে। আর ল্যান্ডস্কেপ, যে ল্যান্ডস্কেপটা ছিল সেটা কি মনে হচ্ছিল, যে মৃত, যে মৃত শতাব্দীর ডেড বডি মনে হচ্ছিল কিন্তু ল্যান্ডস্কেপকে। তো ল্যান্ডস্কেপকে কিন্তু মৃত সেঞ্চুরির ডেড বডি বলা হয়েছিল। এবার যাচ্ছি 22তে, ফার্স্ট সাউন্ড ইন দ্য পোয়েম দ্য লিসেনার। এবার এরকম কোয়েশ্চেন যদি পরীক্ষাতে আসে যে লিসেনারের প্রথম কোন সাউন্ডটা আমরা শুনতে পাই, তো দেখো এটা কি কলিং হবে না নকিং হবে। তো কবিতাটা প্রথমেই শুরু হয় ইজ দেয়ার এনিবডি দেয়ার এই কথাটা দিয়ে, তো সেই লাইন হিসাবে যদি ধরো তাহলে মানে কলিং দিয়ে শুরু হচ্ছে, তাই না, ইজ দেয়ার এনিবডি দেয়ার, কিন্তু পরেই বলছিল যে নকিং অন দ্য মুনলিট ডোর, মানে এটার মিনিংটা এমন দাঁড়ায় নকিং অন দ্য মুনলিট ডোর, তারপরে হি সে দ্য ট্রাভেলার সেইড ইজ দেয়ার এনিবডি দেয়ার এরকম বলে। তার মানে কি, সে দরজায় নক করে তারপর ডাকে, মানে মিনিংটা দাঁড়াচ্ছে যদি সম্পূর্ণ লাইনটা পড়ো, মিনিংটা দাঁড়াচ্ছে যে সে নক করে নক করার পরেই সে কি করে, ইজ দেয়ার এনিবডি দেয়ার এই কথাটা বলে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে নকিংটা আগে আর কথাটা পরে, কিন্তু শুরুটা হয়েছে কিন্তু ইজ দেয়ার এনিবডি দেয়ার কবিতাটা লাইনটা, তো সেই হিসাবে কি মনে হয়, সেই হিসাবে কিন্তু মনে হয় যে কলিং দিয়েই কথাটা দিয়েই কিন্তু শুরু হয়েছে। তো তবু আমি বলবো যে এটার মিনিং হিসাবে কিন্তু নকিংটাই হচ্ছে মানে বেশি কারেক্ট মনে হচ্ছে আমার, যে নকিংটাই আগে করেছিল তারপর সে কথাটা বলেছিল। এবার 23তে কি প্রোভেন্সটা কোথায় আমরা পাই, নাইটিঙ্গেলে কিন্তু প্রোভেন্সের উল্লেখ পাই, ওই ভিন্টেজের কথা বলেছিল, যে ভিন্টেজটা খেতে চেয়েছিল পোয়েট, এবং তারপর সে নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে হারিয়ে যেতে চেয়েছিল, তো সেখানে কিন্তু আমরা প্রোভেন্সাল সং এরকম কিছু পেয়েছিলাম। তো প্রোভেন্সটা কোন জায়গা, কোথায় অবস্থিত, প্রোভেন্সটা কিন্তু সাউথ ইস্টার্ন ফ্রান্সে অবস্থিত, সাউথ ইস্টের ফ্রান্সে অবস্থিত। তো প্রভিন্সটা ফ্রান্সের সাউথ ইস্টে অবস্থিত। এবার যাচ্ছি 24-এ, কী আছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, তো এই কথাটা কিন্তু মনে রাখবে, এই কথাটা দুবার বলেছিল, ইজ দেয়ার এনিবডি দেয়ার, মানে তিনবার তিনটে কথা বলে। তো প্রথমবার ইজ দেয়ার এনিবডি দেয়ার বলে, তারপর নক করে, তারপরের বারও কী করে, আরও জোরে নক করে, আবার বলে ইজ দেয়ার এনিবডি দেয়ার, তারপরের বার কিন্তু নক করে কিন্তু আর ইজ দেয়ার এনিবডি দেয়ার সেটা বলে না, কি বলে, টেল দেম আই কেপ্ট মাই ওয়ার্ড, তৃতীয়বার কিন্তু এই কথাটা বলে। আর প্রথমবার কিন্তু নক করে, আর পরে যে দ্বিতীয়বার কিন্তু নক না করে স্মোট করে, একই মানে, কিন্তু কথাটা কিন্তু মানে ওয়ার্ডটা কিন্তু পোয়েট চেঞ্জ করে দেয়, নক না বলে মানে পরের দুবার কিন্তু স্মোট কথাটা ব্যবহার করে। এবার লাস্টে চলে এসেছে কি, ফ্লোরা। তো ফ্লোরা কি, ফ্লোরা কিন্তু রোমান গডেস অফ ফ্লাওয়ার, একটা জিনিস এই মানে এই যে গডেসের নামগুলোর ক্ষেত্রে কি মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে রোমান আর হচ্ছে গ্রিক, এই দুটোর কিন্তু উল্লেখ থাকে, তো মনে রাখবে সেটা রোমান না গ্রিক, আর আরেকটা জিনিস মনে রাখবে সেটা গড না গডেস, সেটাও কিন্তু মনে রাখার বিষয়, গড না গডেস, ঠিক আছে। তো ফ্লোরা কিন্তু রোমান গডেস অফ ফ্লাওয়ার, আর ব্যাক্কাস কিন্তু রোমান গড অফ ওয়াইন, ঠিক আছে, রোমান, এগুলো কিন্তু রোমান, আর এটা কিন্তু ব্যাক্কাস কিন্তু গড, আমরা কিন্তু পেয়েছি যে হিস পার্টস মানে হিস লেপার্ডের সাথে সে যাবে না, তো পোয়েট যাবে না, তো হিজ বলেছে মানে গড, আর ফ্লোরা কিন্তু গডেস, আর ম্যানেট কিন্তু ফিমেল ফলোয়ার অফ বাক্কাস যে আছে তার ফিমেল ফলোয়ার্স কিন্তু ম্যানেট। তো বাক্কাসটা কি, যখন বাক্কাসও থাকতে পারে বা ডায়োনোসাসও থাকতে পারে, বাক্কাস থাকলে রোমান গড আর ডায়োনোসাস থাকলে সেটা কিন্তু গ্রিক গড,
ঠিক আছে? তো ফিমেল ফলোয়ার অফ বাক্কাস অর ডায়োনোসাস, তো এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। তাই বললাম যেগুলো পড়েছো সেগুলোকেই রিভিশন দাও। এ কি পড়েছে, ও কি পড়েছে, এই কোশ্চেন ওই কোশ্চেন করতে গিয়ে যেগুলো আগে পড়েছো সেগুলোই ভুলে যাবে। হয়তো পরীক্ষায় কোশ্চেন আসলো সোজা, কিন্তু তোমরা এত ঘাটাতে গিয়ে দেখবে সব কিছু ভুলে গেছো যেগুলো আগে পড়েছো। তাই মাথাটাকে ঠান্ডা করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। সবার জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।